আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লাগে। ইরফান ডান হাত উঠিয়ে মায়রার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরো অনেকে আছে, তারা করবে। মায়রা মন খারাপ করে বলে। রিতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরো দুজন আছে। মায়রা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিছু বলল না। মায়রা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই, কারণ এই বাড়ি কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউই জানে না এই ব্যাপারে। কেমন ভুতুড়ে ব্যাপার। ইরফান শান্ত চোখে মায়রার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য বিড়বিড় করে। স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে। এসব কোথায় পেয়েছো? মায়রা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে। এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতরে যেতে যেতে ছোট করে বলে, পারবে। তারেক নওয়াজ কিছুক্ষণ আগে মায়রাকে ডেকে রেডি হতে বলেছেন, হসপিটাল নিয়ে যাবে এই জন্য। গতকাল বিড়ালের খামচিতে একটা বাড়তি কাজ হয়ে আছে। মায়রা তারেক নেওয়াজের কথা চুপচাপ মেনে দ্রুত রেডি হয়ে নিল। সে গোসল করে বেরিয়ে ঘরের চারিপাশে চোখ বুলালো। ইরফানকে কোথাও দেখল না। মায়রা মনে মনে স্বস্তিই পেল। উনি ঘরে থাকলে রেডি হতে আজকে ঝামেলা পোহাতে হয়। রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। এখন পর্যন্ত সে মোটামুটি খুশি, তবে ইনায়ের জন্য মন খারাপ হয়। যদিও আগামীকাল নাকি ইনায়া আপু এখানে আসবে, এই ভেবে একটু খুশি খুশিই লাগছে। ভাবনার মাঝে ঘর থেকে তারেক নেওয়াজ বেরিয়ে আসে। এগিয়ে এসে মায়রার মাথায় হাত দিয়ে বলে, রেডি হয়েছে আম্মু? মায়রা মাথা নেড়ে বলে, কি বাবা বলুন। তারেক নেওয়াজ মায়রার হাতের কবজি ধরে এগিয়ে গেলেন। মায়রা হেসে তারেক নেওয়াজের সাথে পা মেলায়। গেটের বাইরে পা রাখলে মনটা কেমন যেন বিষণ্ণতায় ভরে যায়। আজ থেকে প্রায় অনেকগুলো মাস তার প্রতিটা প্রয়োজনে ইরফান ছিল, সব কাজে ইরফান থাকতো। এখন নেই কেন? ভার্সিটি থেকে যে আসলো, এরপর কোথায় গেল? কোনো কাজে গিয়েছে, কিন্তু তাকে নিয়ে গিয়ে এই ইনজেকশন দিয়ে এনে কাজ করা যেত না? মায়রার ভীষণ মন খারাপ হলেও সবসময় তার প্রতিটি প্রয়োজনে ইরফানকে পাশে পাওয়ার পর হঠাৎ ইরফানের জায়গায় অন্য কাউকে পেয়ে মেয়েটার ভীষণ মন খারাপ হয়। পা চলছে, তবে দৃষ্টি থেমে নেই। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তিনি কোথায়। ভাবলো হয়তো সত্যি কোনো ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছে। একদম মেন গেটের কাছে গিয়ে কি মনে করে যেন পিছু ফিরে ইরফানের ব্যালকনির দিকে তাকায়। এবারেও হতাশ হয় ব্যালকনিতে ইরফানকে না দেখতে পেয়ে। ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতে গিয়েও তাকালো না। দৃষ্টি উপরের দিকে উঠলে ছাদের কোণায় ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। পায়ের গতি কমল। অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে রইল। সে তো ভেবেছিল লোকটা খুব ইম্পর্টেন্ট কোনো কাজে ব্যস্ত, তাই তাকে নিয়ে যাচ্ছে না। কিন্তু উনি তো কোনো কাজ করছেন না, বরং চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে সিগারেট ফুঁকছে। মায়েরা অবাক হয়ে শুধু ইরফানকে দেখল। গাড়িতে ওঠার আগ পর্যন্ত মায়েরা ঘাড় ঘুরিয়ে তাকিয়েই রইল ইরফানের দিকে। ভীষণ অভিমান জমল ছোট্ট মনে। সবসময় তার সাথে থাকা মানুষ হঠাৎ সঙ্গ ছেড়ে দিলে যেমন বিশ্রী অনুভূতি হয়, মায়েরা তেমনই হলো। তারেক নওয়াজ গাড়ির ডোর খুলে দিলে মায়েরা উঠে বসে। এরপর আবারও জানালা দিয়ে ছাদের দিকে তাকায়। ইরফান এক হাত পকেটে রেখে আরেক হাত সিগারেট ফুঁকছে। দৃষ্টি মায়রার পানে। মায়রা তাকিয়ে রইল আরও বেশ খানিকক্ষণ। এরপর অভিমানে চোখ জোড়া নামিয়ে নেয়। দৃষ্টি রাস্তার পানে রাখে। সিগারেট খাওয়া তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। মায়রার ইচ্ছে করলো সে ইনজেকশন দিবে না। ইরফান কেন নিয়ে যাবে না তাকে, এইটুকু মানতেই পারছে না মেয়েটা। ভীষণ মন খারাপ নিয়ে আরেকবার ছাদের পানে তাকায়। এখনো ইরফানকে সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারেক নেওয়াজ গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে ইরফান মিলিয়ে যায়। মায়রার অভিমানের পাল্লা ভারী হয়। ইনায়া মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাড়ির কথা মনে পড়ছে। ফায়েজ কোথায় গিয়েছে কে জানে। কাল রাতে কি হয়েছে তার একদমই মনে নেই। সকালে উঠে মাথাটাও ভীষণ ভারী ভারী লাগছিল। আজ সারাদিন মাথাটা ভার লাগেছে। ফায়েজ সকাল সকাল তাকে সকালে খাবার খাইয়ে কোথায় যেন গিয়েছে। তার সাথে কোনো কথাই বলেনি। ইনায়া আসলে বুঝতে পারছে না ফায়েজ কি কোনো কারণে রেগে আছে তার উপর। রাতে কি কিছু হয়েছিল যার ফলে ফায়েজ তার উপর রেগে আছে? সে তো কিছুই মনেই করতে পারছে না। শুধু মনে আছে সে ফায়েজের জন্য বসে অপেক্ষা করছিল। তারপর যে কি হয়েছে আর মনেই নেই। ভাবনার মাঝে ফায়েজের গলার আওয়াজ পায়। লিটল কুইন।
ইনায়া পিছু ফিরে তাকায়। ফায়েজকে কেমন যেন এলোমেলো লাগলো। ফায়েজ এগিয়ে আসে। ইনায়া একটা সুতির শাড়ি গায়ে জড়িয়েছে, মাথায় আঁচল টানা। ফায়েজ ইনায়াকে দেখে মৃদু হাসলো। দুহাতের আঁচলায় ইনায়ের মুখটা নিয়ে মৃদু স্বরে বলে। কেমন আছো লিটল কুইন? ইনায়া অবাক হয়ে তাকায়, একটু চুপ থেকে বলে, ভালো। আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করেছেন? ফায়েজ ইনায়ের গাল থেকে হাত সরিয়ে বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। তীব্র হতাশ কণ্ঠে বলে, আই এম সরি লিটল কুইন, তোমাকে টাইম দিতে পারছি না। আমি ভীষণ ডিস্টার্ব। আমি ভালো নেই। সুখের দিন বন্ধু ছাড়া পানসে লাগে। বন্ধু নেই, তাই তুমি নামক সুখ আমি উপভোগ করতে পারছি না। কি করব? ইনায়া অবাক হলেও ফায়েজের কথা শুনে এগিয়ে গিয়ে বলে। কি হয়েছে আপনার বন্ধুর সাথে? ফায়েজ চট করে উঠে দাঁড়ালো। ইনায়ের মাথা থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়, পেছনে হাত দিয়ে ইনায়ের চুলগুলো খুলে দেয়। নীরব চোখে ইনায়ের দিকে চেয়ে থাকে। ইনায়া লজ্জা পায়, চোখ নামিয়ে নেয়। ফায়েজ মৃদু হেসে বলে, কিছু বলবো না, কিছু করব না, আপাতত সব তুলে রাখছি লিটল কুইন। তুমি আমাকে একটা ইম্পর্টেন্ট পরামর্শ দাও তো, বন্ধুর অভিমান কিভাবে ভাঙানো যায়? ফায়েজের প্রথম কথা শুনে ইনায়া লজ্জা পেলেও শেষ কথাটা শুনে অবাক হয়ে তাকায় ফায়েজের দিকে। প্রশ্ন করে, আপনার কোন বন্ধু অভিমান করেছে আপনার উপর? ফায়েজ মন খারাপ করে বলে। শুদ্ধ। ইনায়ার বিস্ময়ের মাত্রা বেড়ে পাহাড় চূড়ায় পৌঁছায় মতন হলো। অতঃপর অবাক হয়ে বলে, আপনি মিথ্যা বলছেন। শুদ্ধ ভাই এমন ধরনের মানুষ নয়। ফায়েজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বিলিভ করছো না কেন? তোমার ভাই এতটাও সাধু না। কিন্তু শুদ্ধ ভাই রাগ অভিমান করে থাকতে পারে না। সে ওই ধরনের মানুষই নয়। আপনি তাকে চেনেন না। ফায়েজ ভ্রু কুঁচকে বলে, আমার লিটল কুইন তো দেখি ভীষণ বোকা। শুদ্ধকে আমার চেয়ে তুমি বেশি চিনো। শুদ্ধ এমনই, বুঝলে। ভার্সিটি লাইফে এরকম অনেক ঘটনা ওর সাথে আমার আছে। মাঝে অনেক দিন ঠিকঠাক ছিল, আবার আমি অনেক দিন পরে রেগে ভুলভাল বলেছি, ওরও লেগে গিয়েছে। এখন আর কি করা যায় ভাবছি। ইনার হঠাৎ শুদ্ধকে জুতো ছুঁড়ে মারার কথা মনে পড়ল। কথাটা মনে আসতেই নিজেই হেসে ফেলল। ফায়েজ ভ্রু কুঁচকে বলে, হাসছো কেন? ইনায়া হাসি আটকে বলে, জুতো মারুন, তাহলে শুদ্ধ ভাই খোলস থেকে বেরিয়ে আসবে। ফায়েজ বোকা চোখে ইনায়ের দিকে তাকালো। শুদ্ধর হাওয়া তার বইয়ের মাঝেও একটু একটু আছে মনে হচ্ছে। ফায়েজ কিছু বলল না, তার ভালো লাগছে না। সে সবসময় একটুতে রাগে, কিন্তু এটা নেওয়া যায়। ইরফানও সবসময় রাগে, কিন্তু ওর কারোর সাথে তুলনা নেই। ওর টপিক বাদ। তবে এই ফাজিল শুদ্ধ রাগলে ফায়েজের ভয়ই লাগে। একেবারে গার্লফ্রেন্ডের মতো অভিমান রাগ করে বসে থাকে। সেও বয়ফ্রেন্ডের মতন বসে বসে শোক পালন করে। কি জীবন তার! আসলেই এরা সব ব্রিটিশ। বিয়েটা করলেও সাথে শান্তিও পালালো। তার সুখ শান্তি আশা করাই বোকামি। শুধু তাকে জ্বালিয়েই মারবে। ঠিক থাকলে তার কাজে বাগড়া দিবে হাসতে হাসতে। ঝামেলা বাঁধলে তার থেকে মুখ ফিরিয়ে তাকে অসুস্থ বানাবে। ফাটা কপাল তো তার। হসপিটাল থেকে বাড়ি ফিরল মায়রা। তারেক নেওয়াজ তাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়রা বাড়িতে প্রবেশ করল। আজ নতুন যে দুটো কাজের মেয়ে এসেছে তাদের মাঝে একজন এসে দরজা খুলে দিল। মায়রা টুকটাক কথা বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ইরফানের ঘরে যায়। দুঃখের ব্যাপার, ঘরের কোথাও ইরফান নেই। মায়ের ভীষণ মন খারাপ। মেয়েটা দ্রুত চেঞ্জ করে নিল। এরপর হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নেয়। এখনও ইরফানকে ঘরে না দেখতে পেয়ে মায়েরা ছোট ছোট পায়ে ছাদের দিকে যায়। যাওয়ার সময় ইরফানকে তো ছাদেই দেখলো, যদি সেখানে থাকে। কিন্তু সে বরাবরই হতাশ, নেই ইরফান। মেয়েটার এত মন খারাপ হলো, কোথায় এই লোকটা? সব কিছু কেন যেন বিরক্ত লাগলো। ছাদের কোনায় গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সেখানে। সে জানে না সে ইরফানকে কেন খুঁজছে, কিন্তু সে খুঁজছে। তাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে বাসায় বসেছিল, এটাই মায়েরা মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না বলে আবার নিজের উপরও রাগ লাগছে। ওই লোক যা ইচ্ছে করুক, তার কি? সন্ধ্যার পর পর ইরফানদের বাড়িতে শুদ্ধ এসে হাজির হয়। তার মাকে নিতে এসেছে। ট্রিনা বেগম সামিয়াকে রেডি হতে বললেন, সাথে মায়রাকেও রেডি হতে বললেন। মায়রা ইতস্তত করছিল, শুদ্ধর বাড়িতে সে কখনো যায়নি। ট্রিনা বেগম বুঝিয়েছে তারা আবার আগামীকালকে চলে আসবে। এরপর ট্রিনা বেগম আবারও যাবে শুদ্ধর বাড়ি, কিন্তু মায়রাকে এখানেই রেখে যাবে একদিনের জন্য। মায়রা তার সাথে গিয়ে থাকুক। মায়রার এমনিতে ভীষণ মন খারাপ।
ইনায়া আপুও নেই, সাথে ইরফানের জন্য মন খারাপ লাগছে ভীষণ, তাই রাজি হলো। নতুন জায়গায় গিয়ে একটু থাকলে ভালো লাগবে। তাছাড়া তৃণা বেগম তো তার নিজের মানুষের মতো, তার সাথে যেতে ইতস্তত হওয়ার কিছু নেই। তাই ঝটপট রেডি হয়ে সামিয়া, মাইরা আর তৃণা বেগম শুদ্ধর সাথে বেরিয়ে পড়ে। শুদ্ধ গাড়ি চালানোয় ব্যস্ত, মুড অফ তার। হঠাৎই মাথায় কিছু আসলো, মিটিমিটি হেসে মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা সিসিটিভি কেমন আছো? ভ্রুকুচকে বলে, সিসিটিভি কে ভাইয়া? তুমি আর কে আছে এই ক্রেডিট নেওয়ার? মাইরা মুখ ছোট করে বলে। কেমন অদ্ভুত নাম। মায়েরা পাশে বসা সামিয়া হেসে ফেলল। শুদ্ধ আবারও বলে। ইরফান কোথায় জানো? মায়েরা চোখে মুখে উৎফুল্লতা দেখা যায়, বিচলিত কণ্ঠে বলে। উনি কোথায় ভাইয়া? শুধু শব্দ করে হেসে ফেলে। মায়েরা থতমত খেয়ে যায়, আমতা করে বলে, উনি যেখানেই থাকুক নেই ভালো হয়েছে, নয়তো আমাকে আপনাদের বাড়িতে যেতে দিত না। শুদ্ধ বা হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, ডান হাতে পকেট থেকে ফোন বের করে মিটিমিটি হেসে বলে। ইরফান একটা ভয়ঙ্কর মিটিংয়ে আছে মায়েরা। মায়েরা ভ্রু কুচকে বলে। ভয়ঙ্কর মিটিং আবার কেমন? তোমার জন্য ভয়ঙ্কর মিটিং, আমাদের জন্য একদম সাদা মাথা। তৃণা বেগম ছেলের পাশের সিটে বসে এগিয়ে গিয়ে শুদ্ধর কান টেনে বলে। এই বাঁদর, ওকে জ্বালাচ্ছিস কেন? শুদ্ধ মুখ ছোট করে বলে। উফ মা, কান ছাড়ো। আমি সব সময় সবাইকে টাটকা খবর দেই, তাই সবাই আমাকে ভিলেন ভাবে। এইসব কি নীতি? তৃণা বেগম শুদ্ধর কান ছেড়ে বলে। তোর টাটকা খবর মানেই তো অপর পাশের মানুষের খুব জাল জ্বলবে। শুদ্ধ হেসে ফেলল, কিন্তু মায়েরা হাসলো না। সামিয়া মেয়েটা শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে তার ভালো লাগে, ভীষণ মজার মানুষ সে। কিন্তু সে ফারহাকে শুদ্ধর সাথে দেখার পর থেকে তার মন খচখচ করে কেন? তৃণা বেগমকে বললে তিনি বললেন এরকম কিছুই না। তৃণা বেগমের কথায় যদিও সামিয়া মেয়েটা স্বস্তি পায়, তবে পুরোপুরি না। সামিয়ার মনে প্রশ্ন জাগে, শুদ্ধ কি তাকে চেনে না? তার সাথে যে শুদ্ধর বিয়ে ঠিক, এটা কি শুদ্ধ জানে না? মেয়েটা বুঝলো না, শুদ্ধ তাকে দেখেনি, কথা বলা তো দূর, তাকে চেনেও না, এজন্য কথা বলে না, নাকি অ্যাভয়েড করে, এটা সে বুঝতে পারে না। কিছুক্ষণের মাঝে শুদ্ধ তাদের বাড়ির সামনে গাড়ি ব্রেক কষে। বাড়ির ভেতরে গিয়ে শুদ্ধ ইরফানের ফোনে কল করে, রিসিভ হলো না। শুদ্ধ ইরফানের ফোনে মেসেজ করে। মায়েরাকে আমার বাসায় এনেছি, এখন আমার চাচাতো ভাইকে আনতে যাচ্ছি, বুঝলি? মায়েরার থেকে 3 বছরের বড়। হাউ কিউট ম্যাচিং। 2 মিনিট না যেতেই শুদ্ধর ফোনে কল আসে ইরফানের। শুদ্ধ রিসিভ করল। ওপাশ থেকে ইরফান রেগে বলে। তোকে ছাড়বো না আমি। শুদ্ধ দুঃখ মুখ করে বলে। আমি বুঝলাম না, তুই আর ফাইজ আমাকে ছাড়তে চাস না কেন? আমি না হয় বিয়ে করিনি, তাই এতিম, কিন্তু তোরা তো বিয়ে করেছিস বাবা। বউয়ের হক বন্ধুকে দিতে চাস? ছে ছে ছে, তোদের নিয়ে আমি আর পারি না বাপু। ইরফান বিরক্ত হয়ে বলে। তোর ভাইকে আনবি না ওখানে, নয়তো ওকেও ছাড়বো না বলে দিচ্ছি। শুদ্ধ হতাশ কণ্ঠে বলে। আরে ভাই, আমি সুন্দর বলে আমার চাচাতো ভাইও সুন্দর, এসব ভাবনা জেরে ফেল, তোদের শুধু ধরায় দান্ধা। ইরফান রেগে বলে। ওকে কেন নিয়ে গেলি বেয়াদব? শুদ্ধ নিঃশব্দে একটু হেসে নিল, এরপর নিজেকে সামলে বলে। কার কথা বলছিস বাবু? ইরফান দাঁত কিরমির করল, ফোঁস করে শ্বাস ফেলে বলে। বাড়ি গিয়ে যেন আমার বউকে আমার ঘরে পাই। বলে খট করে কল কেটে দিল। শুদ্ধ হেসে ফেলল, আপাতত বডিতে একটু এনার্জি পাওয়া গেল। ইরফান বাড়িতে ফিরেছে মিনিট 10 হলো। হাত ঘড়িতে একবার সময় দেখলো 10টা বাজে। ঘরে মায়রাকে না দেখে বিরক্ত হয়। ঘর থেকে বেরিয়ে রিতাকে পেয়ে গেলে তাকে জিজ্ঞেস করে মায়রার কথা। মেয়েটা জানায় মায়রা শুদ্ধদের বাড়ি গিয়েছে, আর ফেরেনি। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুচকালো, পকেট থেকে ফোন বের করে শুদ্ধকে কল করে। হ্যাঁ হ্যাঁ বল, মায়েরা কি করেছে শুনবি? ইরফান চুপ করে আছে। শুদ্ধ আবারও বলে। মায়েরা তো আমার চাচাতো ভাইয়ের কোলে ওঠার জন্য খুব বায়না করেছিল, বুঝলি? আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ইরফান তোমাকে কোলে নেওয়ার জন্য 2 পা 2 হাত খাড়া করে রেখেছে। বেচারি এটা শুনে একটু থামলো। কথাগুলো বলে কলটা মিউট করে শব্দ করে হাসলো শুদ্ধ। ওপাশ থেকে ইরফান দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে। 10 মিনিটে ওকে রেখে যাবি এখানে। শুদ্ধ কল আনমিউট করে গলা ছেড়ে সিরিয়াস হয়ে বলে। আরে আজ অনেক রাত হয়েছে, কাল সকালে ওকে নিয়ে আসবো মাকে সহ। আজ ঘুমা বাবু। একটু থেমে বলে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। ইরফান রেগে চিৎকার করে বলে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়, এর বউকে আনাই ভুল হয়েছে। একবার বলেছে দিয়ে আসতে হবে মানে হবেই। হতাশ কণ্ঠে বলে। তোর বউ নিয়ে যা, আমাকে বলছিস কেন?
শুদ্ধর কথা শুনে ইরফান শান্ত হয়, কিছুক্ষণ চুপ থেকে বলে। কাজ আছে আমার, তুই রেখে যা, রাগাস না আমায়। শুদ্ধর কাছে একটু অদ্ভুত লাগলো যে ছেলে সব কাজ ফেলে তার গ্রামের পথ এখান থেকে প্রায় 3 ঘন্টা সেখানে যেতে পারে, আর এখানে তার বাসায় আসতে 30 মিনিটও লাগে না, অথচ ইরফান আসছে না, কাজের দোহাই দিচ্ছে। শুদ্ধ হেসে বলে, ওকে, যাচ্ছি, তবে যেতে 2-3 ঘন্টা লেট হবে। ওয়াই? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, এতিম ছেলেকে বলছিস তোর বউ রেখে আসতে, আমি একটু চান্স নিব না? সাদা মাটা একটা ডেট হয়ে যাক তোর বউয়ের সাথে, কি বলিস? আর এটা আমার অধিকার, বঞ্চিত করলে হবে না। আমি একটু তোর বউকে রাতের শহর ঘুরিয়ে দেখাবো, হাতে হাত রেখে। কল কেটে গিয়েছে। শুদ্ধ হাসলো, যা, তাকে তো কথা শেষ করতেই দিল না, কানে টান দিয়েছে, এবার ঘাড় এমনি আসবে। ইরফান ডান হাতের মুঠোয় শক্ত করে ফোন চেপে ধরে, যেন ফোন এভাবেই গুড়িয়ে দেবে। শুদ্ধর গলা চেপে ধরতে না পারায় ফোনের ওপর সে ঝাল মেটাচ্ছে। সময় নষ্ট না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। কোনো দিকে তাকালো না, সরাসরি তার বাবার ঘরে ঢুকে পড়ে। রোমা নেওয়াজ ঘরে ছিল না, তারেক নেওয়াজ চেয়ারে বসে অফিসের টুকটাক কাজ করছিল। ইরফানকে দেখে ভ্রু কুঁচকে বলে, কিছু বলবে? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। ওকে এনে দাও। তারেক নেওয়াজ ছেলের কথা বুঝলেন না, প্রশ্নসূচক দৃষ্টি রেখে বলে, কাকে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে নির্লিপ্ত কণ্ঠে বলে। তোমার ছেলের বউকে। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজের কেন যেন হাসি পায়, তবে নিজেকে সামলে বলে, মায়েরা তো শুদ্ধর বাসায় গিয়েছিল, তোমার ফুবি নিয়ে গিয়েছিল, কালকেই চলে আসবে, চিন্তা করো না। কথাটা বলে আবারও কাজে মনোযোগ দেয়। ইরফান এগিয়ে এসে রেগে বলে, ওকে এক্ষুনি এনে দিবে, অল টাইম তোমার কথায় সব হবে না। ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ অবাক হয়, বসা থেকে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, কিন্তু তুমি গেলেই তো পারো, আমাকে ডাকছো কেন? ইরফানের গম্ভীর গলা, তবে শান্ত কণ্ঠে তীব্র আফসোসের সুরে বলে, লিটল গার্লের সাথে আমাকে জড়িয়ে তুমি কাজটা একদম ঠিক করোনি বাবা। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান আর কিচ্ছু বলল না, ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শক্ত গলায় বলে, ওকে এনে দাও এক্ষুনি। তারেক নেওয়াজ প্রশ্নাত্মক চোখে ইরফানের প্রস্থান দেখল। তিনি ইরফানকে একটুও বুঝলেন না। মায়রাকে বিয়ে করে ইরফান এখনো আফসোস করছে, আবার মায়রাকে দূরেও রাখছে না, কেমন যেন দুটো একসাথে মিলছে না। সবচেয়ে বড় কথা, ইরফান মায়রার কাজগুলো তাকে দিয়ে কেন করাচ্ছে? বিকেলে মায়রাকে হাসপাতালে নিয়ে গেল, ইরফান বলেছিল এখন শুদ্ধর বাসা থেকে তাকে আনতে বলছে। ইরফান কি চাইছে? বেশ কিছু প্রশ্ন মাথায় নিয়ে রাতে মায়রাকে আনতে যাওয়ার জন্য বের হলো। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ইরফানের ব্যবহারে, কথাবার্তা আর চালচলনে। সময় রাত 10:15। ফায়েজ শুদ্ধর বাড়িতে বেল বাজায়। বেশ কয়েকবার বেল বাজালে মায়রা এসে দরজা খুলে দেয়। ফায়েজ মায়রাকে দেখে জিজ্ঞেস করল, কেমন আছো? মায়রা মাথা নেড়ে জবাব দেয়। ফায়াজ শুদ্ধর কথা জিজ্ঞেস করলে বলে ঘরে। ফায়াজ আর কিচ্ছু বলল না। মায়রা অবাক হয়েছে একটু, পরে আবার ভাবলেও শুদ্ধ তো তার বন্ধু, আসতেই পারে। সে দরজা আটকে ঘরে চলে যায়। ফায়াজ শুদ্ধর ঘরে গিয়ে দেখলো শুদ্ধ টান টান হয়ে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমিয়েছে? ভাবনা রেখে শুদ্ধকে ডাকলো। আই শুদ্ধ। ফায়েজের গলা পেয়ে শুদ্ধ তড়াক করে চোখ মিলে তাকায়। দেয়াল ঘড়িতে একবার সময় দেখলো, ভালোই রাত। এখানে কেন? দ্রুত শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, খালি গা, পরনে একটা ট্রাউজার। শুধু চোখ ছোট ছোট করে বলে, তুই এখানে কেন? আমি জায়গা থেকে দাওয়াত দিই না, ভুল বাড়িতে চলে এসেছিস মনে হচ্ছে। ফায়েজ কিচ্ছু বলল না। শুদ্ধ এগিয়ে এসে কিছু না বলে কষিয়ে ফায়েজের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ফায়েজ বিস্ময় দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফায়েজের বুকে ধাক্কা দিয়ে বলে, ভুল বাসাতে এসেছিস, বেরো এখান থেকে। ফায়েজ কিছু বলতে গিয়েও থেমে যায়। থাপ্পড় খেয়েও কিছু বলল না শুদ্ধকে, রাগলোও না, উল্টো ঘুরে ঘরের দরজা আটকে দেয়। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, এসব কি? আমার ইজ্জতে হাত দেওয়ার ধান্দা থাকলে এখনই বের হ, ছেলে হয়ে এসব কি? কথাটা বলে শুদ্ধ জিভে কামড় দিল। হায় হায়, সে তো রাগ করে আছে। রাগ করে থাকলে যা তা বলা যায় না, তাহার মিস্টেক হয়ে গেল। ফায়েজ হেসে ফেলল, উল্টো ঘুরে বলল, তোর বোনের ইজ্জতে হাত দিতে পারিনি এখনো, তাই ভাবলাম যে এর জন্য একটু হলেও দায়ী তুই, তাই তোর ইজ্জতে হাত দিলে মন্দ হয় না, কি বলিস? শুদ্ধ বিষম খেয়ে কেসে বলে, নাউজিবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মা বাঁচাও। ফায়েজ এগিয়ে এসে বলে, লাভ নেই, চল শুরু করি। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, কি? ফায়েজ মিটিমিটি হেসে বলে, রোমান্স।
শুদ্ধ কেসে উঠল। ব্যাপারটা হলো তার হাসি পাচ্ছে। এখন সে কি করবে? কিছুতেই হাসা যাবে না, অসম্ভব। দ্রুত উল্টো ঘুরেই মুখ চেপে ধরল। নিজেকে দুটো লাগাতে ইচ্ছে করল। 24 ঘন্টায় হলো না তার আগেই হাসছে। এসব কি? ফায়েজ এগিয়ে এসে বলল। কিরে, প্রিপারেশন নিচ্ছিস নাকি? শুদ্ধ পিছু ফিরে রেগে তাকায় ফায়েজের দিকে। দৃষ্টি ঘুরে গেল ফায়েজের গালে, যে গালে সে থাপ্পড় মেরেছে। খারাপ লাগছে তার। থাপ্পড়টা মারা উচিত হয়নি হয়তো। ফায়েজকে ঠান্ডা দেখে আরও অনুশোচনা হচ্ছে। ফায়েজ চোখ ছোট ছোট করে বলে। মনে হচ্ছে আমাকে আর কিছু করতে হবে না। শুদ্ধ শান্ত চোখে তাকায় ফায়েজের দিকে, এরপর গম্ভীর গলায় বলে। যারা আমাকে নিয়ে আফসোস করে তো তো তাদের সাথে আমি মরে গেলেও থাকি না। ফায়েজ অসহায় কণ্ঠে বলে। ভুলে যা না ভাই, মন থেকে বলিনি, বিশ্বাস কর। রেগে গিয়েছিলাম খুব, তাই ভুলভাল বলেছি। ইনায়া পুরো রাত পড়ে পড়ে ঘুমিয়েছে। আর তুই বল, বিয়ের রাত নিয়ে সবার কত স্বপ্ন থাকে। আমার একদম ভেস্তে গিয়েছে, তাই মাথা ঠিক ছিল না। শুদ্ধ বুঝলো ফায়েজের কথা, মুখ বাঁকিয়ে বলল। আমি তো 2-3 ঘন্টা প্যারা নিতে চেয়েছিলাম। তোর ভাইকে একটু ঘুমের ওষুধের 4 ভাগের 1 ভাগ দিতে বলেছিলাম। ওর ডোজ সর্বোচ্চ 2 ঘন্টা থাকতো। তোর ভাই মাথাব্বরি করলো, তাই আমায় নিয়ে আফসোস করছিস। যা, এবার আমার লাগবে না তোকে, তোকেও আমার লাগবে না। কথাটা বলে ফায়েজকে ঠেললে ফায়েজ শুদ্ধকে শক্ত করে জড়িয়ে ধরে অসহায় কণ্ঠে বলে। তোরও লাগবে আমাকে, আমারও লাগবে তোকে। বা আমি রেগে কি যে বলেছি, ভুলে যা না সোনা ভাই আমার। তোর জন্য আমি বাসরটা করতে পারছি না, তাহলে বুঝ তোকে আমার লাগবে নাকি। কথাটা বলতে বলতে ফায়েজ শুদ্ধর পিঠে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দেয়। শুদ্ধ হাসলো, কিন্তু শব্দ করল না। গম্ভীর গলায় বলে। একটা শর্তে ভুলে যাব। ফায়েজ শুদ্ধকে ছেড়ে ভ্রু কুচকে বলল। কি শর্ত? সব কিছুতে রাজি হয়ে যাচ্ছি, বল। শুদ্ধ গাল চুলকে মিটিমিটি হাসলো। অতপর বলে। তোর ভাষ্য করে আমাকে এক কোণে জায়গা দিতে হবে। ফায়েজ চোখ মুখ কুচকে তাকায়। এই বেয়াদব জীবন নিয়েও শুধরাবে না। রেগে বলল। আমি বাসর করবই না, এবার শান্তিতে থাক। শুদ্ধ অবাক হওয়ার ভান করে বলে। কি বলছিস? আমার বোনকে বিয়ে করার আগে ডক্টর দেখাবি না? ইনায়ার তো কপাল পড়লো। ফায়েজ বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধকে ধাক্কা দিয়ে বাইরে যেতে যেতে বলে। যা, আমার কাজ শেষ, তোর বোন ওয়েট করছে। শুদ্ধ ফায়েজকে টেনে ধরে বলে। আমাকে উস্কে দিয়ে পালাচ্ছিস কেন? আয়, রোমান্স করে যা, আমি রেডি। আয় শোনা। ফায়েজ চোখ মুখ কুচকে তাকায়, রেগে বলে। এই বেয়াদব, আমি ফান করলাম, ছাড়া মাই। শুদ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। বাট আমি সিরিয়াস, দাঁড়া, ইনায়াকে জানিয়ে দিচ্ছি। কথাটা বলে সত্যি সত্যি ইনায়াকে কল করলো। ফায়েজ দ্রুত শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিতে চায়। ততক্ষণে ইনায়া কল রিসিভ করেছে। শুদ্ধ চেঁচিয়ে বলে। ইনায়া, তোর পর আমাকে চুমু খেতে চাইছে, তোর হক আমাকে দিতে চাইছে। তুই দেখতে চাইলে ভিডিও কলে আয়। কথাটা বলে মুখ চেপে হেসে ফায়েজের দিকে তাকিয়ে বলে। এসো ফাইজ শোনা, তোমার আদর না পেয়ে আমি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছি গো, এসো। ফায়েজ কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে আছে। ওপাশে ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। অবাক হয়ে বলে। শুদ্ধ ভাই, কি হয়েছে? ফায়েজ শুদ্ধর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাতে দাঁত চেপে বলে। আমার লাইফে ব্রিটিশের আগমন ঘটেছে। তুমি ঘুমাও লিটল কুইন, আজ আমি শুদ্ধবাবুকে একটু আদর করব। অভিমান ভেঙে একটা আবদার করেছে, পূরণ না করে থাকতে পারছি না। বাই লিটল কুইন। বলে কল কেটে দিল। শুদ্ধ হাসছে। ফায়েজ শুদ্ধর ফোন বেডের উপর ফোন ছুঁড়ে ফেলে সত্যি সত্যি শার্টের বোতাম খুলতে লাগলো। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, আমতা আমতা করে বলে। কি করছিস? আমি নিষ্পাপ বাচ্চা। ফায়েজ কটমট দৃষ্টিতে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে। তোকে পাপি বানাবো আমি এখন, আয় সোনা বাবু। শুদ্ধ লজ্জা পাওয়ার ভান করে দু হাতে মুখ ঢেকে বলে। যা দুষ্ট, আমি লজ্জা পাচ্ছি। ফায়েজ রেগে বলে। বেয়াদব, তোর লজ্জা আমি ভাঙাচ্ছি, আয়। কথাটা বলে এগিয়ে আসলে শুদ্ধ চিংড়ি মাছের মতন লাফ দিয়ে ব্যালকনির দিকে যেতে নিলে ফায়েজ শুদ্ধ ট্রাউজার টেনে ধরে। শুদ্ধ দ্রুত হাতে তার ট্রাউজার টেনে চিল্লিয়ে বলে। আয় হায়, ছাড়। বোনের ইজ্জতের নজর দিতে লজ্জা করে না? ছে ছে, কি দিনকাল আসলো। ওগো ফারা, দেখে যাও, তোমার ভাই তোমার হকে নজর দিচ্ছে।
ফায়ার শুদ্ধ ট্রাউজার ছেড়ে দিল, যে 3-4টে বোতাম খুলেছিল সেগুলো লাগালো। শুদ্ধর কাণ্ড দেখে হাসছে। শুদ্ধ 2 হাতে তার ট্রাউজার ধরে আছে এখনো। কি বেয়াদব ভাবা যায়, তার সম্পদে হাত দিতে যাচ্ছিল। ফায়েজ বেরিয়ে যেতে নিলে শুদ্ধ হঠাৎই ফায়েজের সামনে দাঁড়িয়ে ফায়েজের অপর গালে আগের মতো করে জোর খাটিয়ে আর একটা থাপ্পড় মেরে দেয়। ফায়েজ এবার অনেক বেশি অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে, বিস্ময় কণ্ঠে বলে। মারলি কেন? শুদ্ধ রেগে বলে। লেট করে আসলি কেন? কথাটা বলে ফায়েজকে শক্ত করে জড়িয়ে ধরে বিষাদ কণ্ঠে বলে, তোর আরও আগে আসা উচিত ছিল ফাইজ। আমার দম বন্ধ লাগছিল তুই লেট করলি বলে। প্রথম থাপ্পড় লেট করে আসার জন্য খেয়েছিস, দ্বিতীয়টা না বোঝার জন্য। ফায়েজ মৃদু হাসলো, কিচ্ছু বলল না। তারেক নেওয়াজ মায়রাকে শুদ্ধর বাড়ি থেকে নিয়ে এসেছে। মায়রা ধীরে ধীরে এগিয়ে যায় ইরফানের রুমের দিকে। ত্রিনা বেগম তারেক নেওয়াজকে অনেকবার বলেছিল মায়রা থাকুক, কিন্তু মায়রা নিজে ত্রিনা বেগমকে না করে দিয়েছে। তার কেন যেন ভালো লাগছে না কোথাও, সে কেন যেন খুব ডিস্টার্বড, কিছুই ভালো লাগছে না। ইরফানের উপর ভীষণ অভিমান তার। ইরফান তাকে হসপিটালেও নিয়ে যায়নি, আবার এখন শুদ্ধ ভাইদের বাড়িতে থেকেও নিতে যায়নি। এগুলো তো ইরফানই সব সময় করত, মায়রা কখনো ভাবেনি এসব। কিন্তু আজ হঠাৎ ইরফানকে তার পাশে না পেয়ে ভীষণ অশান্তি লাগছে। মায়রা দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দেয়, তখনই ইরফান তার ঘরের ভেতরে যে রুমটা আছে সে রুম থেকে বেরিয়ে আসে। মায়রাকে দেখে ইরফান দরজা লক করে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা পিট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হঠাৎই পায়ের গতি বাড়িয়ে মায়রাকে টেনে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়রা স্তম্ভিত হয়ে যায়, মেয়েটা বুঝতেই পারেনি। মায়রা শান্ত। কয়েক সেকেন্ড পেরোতে ইরফান মায়রাকে ছেড়ে দিল। মায়রা মাথা নিচু করে রেখেছে। ইরফান ঢোক গেলে মৃদুস্বরে বলে, সরি। মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মেয়েটার মাঝে লজ্জা সংকোচ কোনোটাই নেই। সে ইরফানকে চিনতে পারছে না। তার দু চোখে বিশাল কৌতূহল। ইরফান মায়রার ঠোঁট জোড়া মুছে দিয়ে মৃদুস্বরে বলে, ডিনার করেছো? মায়রা নীরবে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ইরফান মায়রা থেকে দূরে সরে দাঁড়ায়। আবারও তার সেই ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়রা ইরফানের দিকে তাকিয়ে রইল। তার খারাপ লাগছে কেন যেন। ডোক গেলে ইতস্তত করে প্রশ্ন করে, আপনি কোথায় ছিলেন? ইরফান ঘরের দরজার লক খুলে মায়রার দিকে চেয়ে বলে, অফিস। ওয়াই? মায়রা মাথা নিচু করে রাখে, ছোট করে বলে, এমনি। তার ভীষণ ইচ্ছে করল ইরফানকে জিজ্ঞেস করতে, ইরফান কেন তাকে হসপিটালে নিয়ে গেল না। তখন তো অফিসে ছিল না, এখন কেন শুদ্ধ ভাইয়ের বাড়ি থেকেও তাকে আনলো না। কিন্তু মনের কথা মনেই চাপা পড়ে থাকলেও জিজ্ঞেস করার সাহস হলো না। দেখতে দেখতে 2 মাস পেরিয়েছে। মায়রা নতুন কলেজে ভর্তি হয়েছে। মেয়েটা নতুন কলেজে ভর্তি হয়ে ভীষণ খুশি। কলেজে টুকটাক যাতায়াত হয়, নিয়মিত যাওয়া আসাটা এখনো হয়নি। তেমন কোনো বন্ধুও হয়ে ওঠেনি এখনো। কিন্তু মায়রার ভীষণ মন খারাপ হয় মাঝে মাঝে। ইরফান কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। ইরফান অনেক কথা বলে এমন তো নয়, কিন্তু লোকটার এই চুপচাপের মাঝে তাকে নিয়ে ভাবনা খুঁজে পায় না মায়রা। মায়রা যখন ইরফানের অনুভূতি একটু একটু বুঝতে পারল, ঠিক তখন থেকেই ইরফান কেমন যেন নির্লিপ্ত হয়ে গেল। তার কোনো কিছুতেই মাথা ঘামায় না। মায়রা নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হয়, যে পাখি চাইলেই পুরো আকাশে উড়াল দিতে পারে। তাকে বাধা দেওয়ার কেউ নেই। মায়রা ঘর থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যায়। ইরফান তাকে কলেজে নিয়ে যায় না, তার আর খোঁজ নেয় না। লোকটা হঠাৎ বদলে গেল কেন? তাহলে আগে তার যে এত খেয়াল রাখতো সেসব কি ছিল? মায়রার মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে। সে বলতেও পারে না, সইতেও পারে না। ইরফানের এমন নির্লিপ্ততা, তাকে ইরফানের সেই প্রথম দিনগুলোর ব্যবহারের কথা মনে পড়ে যায়। তাকে একটুতেই থাপ্পড় মেরে দিত, আবার বলতো তাকে বউ হিসেবে মানে না। সেই কথাগুলো তাকে কষ্ট দিত না যদি না ইরফান মাঝখানে মায়রাকে নিয়ে এত না ভাবতো। লোকটার কি হয়েছে? তাকে বকে না, কথা বলে না, কিচ্ছু বলে না। এর চেয়ে তো দিনে 2-4টা থাপ্পড় খাওয়া ভালো। ভাবতে ভাবতে মায়রা ছাদের দরজায় পা রাখলে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে পেছনের দিকে পড়তে নেয়। তার আগে ইরফান মায়রাকে আগলে নেয়। মায়রা চোখ বুজে চেঁচিয়ে ওঠে, আজ তো সে শেষ। কিন্তু যখন বুঝলো কেউ তাকে ধরে নিয়েছে, দ্রুত চোখ খুলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়রা অবাক হয়ে তাকায়। ইরফান মায়রাকে টেনে ছাদের মেঝেতে দাঁড় করায়, চিন্তিত কণ্ঠে বলে, ব্যথা পেয়েছো?
মায়েরা ঢোক গিলে। কতদিন পর একটু কথা বলল এই লোকটা তার সাথে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ব্যথা পেয়েছি। ইরফান বিচলিত হলেও অতঃপর মায়রাকে কোলে নিয়ে ছাদের কোনায় চেয়ারে বসে। এরপর হাঁটু মুড়ে বসে মায়রা দুপা উল্টে পাল্টে দেখে, চিন্তিত কণ্ঠে বলে। কোথায় ব্যথা পেয়েছো? মায়রা চুপচাপ ইরফানের দিকেই চেয়ে আছে, কোনো কথা বলে না। ইরফান মায়রার কোনো অ্যান্সার না পেয়ে ভ্রুকুচকে বলে, স্টুপিড, বলো কোথায় লেগেছে? মায়রা আমতামতা করে বলে। জানি না তো। মায়রা মিনমিন করে বলে। আমি পা ফেলতে পারছি না, হাঁটতে পারছি না। ইরফান উঠে দাঁড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রাকে নিয়ে তার বেডের উপর বসালো। এরপর ফ্রিজ থেকে বরফ এনে মায়রার দুপায়ে দিয়ে দেয়। কোথায় ব্যথা পেয়েছে তা তো বুঝতে পারছে না। মায়রা এবার ওড়না দিয়ে মুখ ঢেকে হেসে ফেলল ইরফানের কাণ্ডে। ইরফান মায়রার দিকে তাকালে মায়রা মুখ স্বাভাবিক করে নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তার দুপা টেনে নিয়ে বলে, হয়েছে, আর ব্যথা নেই।